নির্বাচনী প্রচারণায় বিএনপি জামাতের বিরুদ্ধে নানান রকম ট্যাগিং এবং ফ্রেমিং করছে। গুপ্ত, সুপ্ত, সাইলেন্ট, রাজাকার সহ জান্নাতের টিকিট বিক্রিকারী দল বলছে, ব্রেন ওয়াশকারী দলও বলছে। আবার জামাতে ইসলামের কর্মীরাও পিছিয়ে নেই, তারাও বিএনপিকে সমান হারে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী এবং ঋণ খেলাপির দল বলছে। বারবার তারা এটাও বলছে যে এবার চাঁদাবাজদেরকে, দুর্নীতিকারীদেরকে দূরে রেখে নতুন ভাবে তাদেরকে দেখার জন্য তারা বলছে বিএনপিকে দেখেছি, আওয়ামী লীগের দেখেছি, জাতীয় পার্টিতে দেখেছি, এবার ধানে দাড়িপাল্লাকে দেখব, অর্থাৎ জামাত ইসলামীকে দেখব। প্রচার প্রচারণায় কথার যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধ, কথার যুদ্ধ ভোটারদেরকে কাছে টানছে নাকি দূরে ফেলছে, চলুন একটি তুলনামূলক বিশ্লেষণ আমরা করে আসি দি বাংলা পালসের আজকের এই আয়োজনে। আজকের এই আয়োজনের নাম কাঁচা কথা, এবং এই কাঁচা কথায় আমরা সত্যি সত্যি কিছু একদম ভেতরের কাঁচা কথাগুলো বলার চেষ্টা করব। খেয়াল করে দেখুন, বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান যখন থেকে নির্বাচনের প্রচারণা করতে শুরু করলেন, প্রায় প্রতিদিনই কখনো না কখনো উনি নানান রকম ট্যাগ দিচ্ছিলেন, গুপ্ত, সুপ্ত। এই মুহূর্তে আপনারা তো শুনেছেন নিশ্চয়ই, এখন যারা স্লোগান দিবে তারা কিন্তু অন্যরকম, মানে গুপ্ত, সুপ্ত ইত্যাদি উনি বললেন। তাহলে দলীয় নেতা কর্মীরা কি বলতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। আবার নরসিংদীতে গিয়ে ভূমিকম্প হওয়ার জন্য তাদের এই রকম শেরক করা এবং ধর্মের নামে রাজনীতি করা, জান্নাতের টিকিট বিক্রি করাকে উনি দায়ী করলেন। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে ফিল্ড লেভেলের কর্মীরা তো নিঃসন্দেহে এর চেয়ে বেশি কিছুই করবে, সেটাই তো স্বাভাবিক। নানান রকম ভাবে ট্যাগিং করছে, ফ্রেমিং করছে, এক দল আরেক দলকে গালিগালাজ করছে, ইত্যাদি ইত্যাদি। তো জামাতে ইসলামের কর্মীরা কি পিছিয়ে আছে? না তো। জামাতে ইসলামের কর্মীরাও, জামাতে ইসলামের নেতারাও তো বেফাস কথা বলেই যাচ্ছে। তারা তো তাদেরকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি যেমন সব বলেই যাচ্ছে, তারা তো এমনটাও বলছে। তারা বলছে যে ডাকসু সহ অন্যান্য জায়গা ছিল মাদকের আড্ডাখানা, বেশ্যাদের আড্ডাখানা। এটা কেমন করে বলে? চট্টগ্রামের তো একজন মনোনীত প্রার্থী, উনি বলে বলে বসলেন আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। রংপুর 4 আসনের একজন যিনি পরবর্তীতে বসে গেছেন আক্তার হোসেনকে সিট দিতে গিয়ে, তিনি বলেছেন তার কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চাইতেও অনেক বড়। আবার আমরা এমনও তো দেখেছি যে তাদের প্রার্থীরা এমনও বলেছে এই মুহূর্তে বললে আমার জন্য 100 জন বিয়ে করতে লেগে যাবে, যিনি একজন ইসলামিক বক্তাও বটে। আবার এমনও তো বলছেন জামাতে ইসলামের যারা রয়েছেন তারা, যে নানান রকম ভাবে বিএনপিকে ভোট দেয়া যাবে না, বিএনপিকে ভোট দিলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, ভালো লোকরে ভোট দিতে হবে, ইত্যাদি নানান কথা জামাতে ইসলামীও তো ক্রমাগত বলে যাচ্ছে। কে আটকাবে কাকে? আবার বিএনপির পক্ষ থেকেও তো আমরা নির্বাচনের অনেক আগে থেকেই শুনে এসেছি, যারা বলবে নৌকা ধানের শীষ, দুই সাপেরই একই বিষ, এমন চাপাই নবাবগঞ্জের একজন বিখ্যাত মানুষ, উনিও বলেছেন যে তার জিহ্বা নাকি কেটে নিতে হবে। আমরা তো এমনও দেখেছি যে এত বেশি বিএনপি কর্মী তারা প্রস্রাব করলে বঙ্গোপসাগরে বাকিরা সবাই ভেসে যাবে, এমন কথাও তো বলতে শুনেছি। অতএব কথার এই যুদ্ধ আসলে শেষ পর্যন্ত কোন জায়গায় যাচ্ছে? জনগণ কি এটা আমলে নিচ্ছে? জনগণ কি এটাকে পছন্দ করছে? জনগণ কি এই কথাগুলো ভেবেই তাদেরকে ভোট দেয়, নাকি কে কত ভালো ট্যাগিং ফ্রেমিং করতে পায় এই চিন্তা করে জনগণ ভোট দেয়? জনগণ এগুলো ভাবেই না। জনগণের দিন শেষে পেটে যার খাবার নেই, তিনি এই সমস্ত কথাবার্তাগুলোকে তোয়াক্কাই করেন না। তিনি ভাবেন সকালবেলা ঘর থেকে বেরিয়ে ঘরে ফেরার পথে আমি খুব নিশ্চিন্তে, নিরাপদে, খুব সিকিউরিটির সহিত আমি বাড়িতে ফিরতে পারবো কিনা। তিনি ভাবেন তার সন্তানটিকে এখান থেকে 100 মাইল দূরে বিশ্ববিদ্যালয়গুলোতে হলে পাঠিয়েছেন, সেখানে সে সিট পাবে কিনা, বড় ভাইদের অত্যাচার এবং রেগিং এর শিকার হবেন কিনা, সেটা নিয়ে তারা চিন্তিত থাকে। তারা চিন্তা করে দুই বেলা দুই মুঠো ভাত পেটে দিতে গেলে সেই দ্রব্যমূল্য সহজভাবে তারা পাবেন কিনা, নানান রকম চিন্তা তাদের মাথার মধ্যে থাকে। সবচেয়ে বেশি থাকে তাদের মত প্রকাশের স্বাধীনতা। সবকিছু ভেবে জনগণ এবার সিদ্ধান্ত নেবে, কারণ জনগণের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন পৌঁছে গিয়েছে, তারা সেটা দেখে। তারা অনেক মানুষ এখন, যে দোকানগুলোতে আগে, আপনারা চায়ের দোকান খেয়াল করেছেন না, গ্রামের ভিতরে যখন টি স্টল গুলো থাকে ওখানে একটা করে টিভি থাকতো, ওই টিভিতে বাংলা সিনেমা ছেড়ে দিয়ে মানুষজন দীর্ঘক্ষণ চা সিঙ্গারা খাইতো, বিড়ি ফুকতো। এই দৃশ্য তো আমরা সবাই জানি। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে, মফস্বল শহরে কিন্তু এই প্র্যাকটিসটা ছিল। তারা এখন টক শো শোনে, তারা এখন খবর শোনে,
তারা এখন রাজনীতি নিয়ে আলোচনা করে। অতএব আপনাদের দুই দলের ট্যাগিং, ফ্রেমিং আর আপনাদের এই বিচ্ছেদের পর পরস্পরকে গালিগালাজ করা জনগণের মনের ভিতরে ন্যূনতম প্রভাব ফেলে না, বরঞ্চ জনগণের মনে বিরক্তির উদ্রেক করে। এইটা আপনারা হয়তো বুঝতে পারছেন না। এবার আসি, তাহলে এই যে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, কে জিতবে, কে কত আসন পাবে ইত্যাদি, আমার মনে হয় আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিতে পারি, আমি একটা টেকনিক বলতে পারি, আপনারা এই টেকনিকে নিজেরাও জরিপ করে বুঝে নিতে পারবেন যে জনগণের পালস এখন কোন দিকে ঝুঁকে গিয়েছে। আমি ধরি, একটা মানুষের, সহজ ভাষায় বোঝেন, একটা জরিপ করার নিয়ম কি, জরিপের একটা পদ্ধতি ঠিক করতে হয়। আমি কোন জরিপ করব, কিভাবে করব? আচ্ছা, আমি জরিপ করব এই নির্বাচনে কে জিততে পারে, এই নির্বাচনে কাকে মানুষ ভালো বলছে, কাকে ভোট দিবে বলার দরকার নাই, কাকে ভালো বলছে সেটা আপনারা খেয়াল করেন, তারপর আপনার সিদ্ধান্তে সেটা আপনি নিতে পারেন। কিরকম ভাবে? খেয়াল করুন, আপনি যে এলাকায় বসবাস করেন, যে আসনেরই ভোটার হন না কেন, ৩০০ আসনের ভিতরে আপনার বাড়ির জায়গাটা যেখানে, আপনি চিন্তা করুন, আমি তো 2 দিন 3 দিন, আপনার কাজের পরিসর চিন্তা করুন। আপনি যদি ছাত্র হয়ে থাকেন তাহলে আপনি কলেজে যান, আপনি স্কুলে যান, আপনি প্রাইভেট পড়তে যান, আপনি কোচিংয়ে যান, আপনি শিক্ষকদের সাথে যোগাযোগ করেন, যাওয়ার পথে রিক্সায় যান, অটোতে যান, সাইকেলে যান, নানান রকম ভাবে যান। আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন, আপনার কলিগ আছে, আপনার আলাদা একটা সার্কেল আছে, প্রফেশনাল এনভায়রনমেন্টের ভিতরে থাকেন, যে পরিবেশেই থাকুন না কেন, আপনি ভাবুন আপনার সমাজে, আপনি যেখানে বসবাস করেন সেখানে কত ধরনের মানুষ আছে। নারী আছে, পুরুষ আছে, তৃতীয় লিঙ্গও থাকতে পারে। সেখানে আর কারা আছে? তারা ধনী আছে, গরিব আছে, অতি গরিব আছে, মধ্যবিত্ত আছে। আর কারা আছে? শিক্ষিত আছে, মধ্যশিক্ষিত, কম শিক্ষিত, কিংবা অশিক্ষিত, সবাই আছে। এরপরে কি আছে? ছাত্র আছে, তারপর চাকুরিজীবী আছে, কেউ আছে কমপ্লিটলি বেকার, আবার কেউ আছে কৃষক। তাহলে এই রকম ভাগ আছে। অতএব নানান ভাগে ভাগ করলেন। কিছু মানুষ শহরের একদম ফ্রন্টে থাকে, কিছু মানুষ একটু দূরে থাকে উপশহরে, কিছু মানুষ থাকে একেবারেই গ্রামে বা বস্তিতে। এইরকম ভাবে ভাগ করুন। এখন আপনি চিন্তা করুন, আপনি প্রতি 2 দিন বা 3 দিনে আপনার যে পথ চলা, 1 সপ্তাহের ভিতরে যে পথ চলা, সে পথ চলায় মোটামুটি আপনি 3-4 ধরনের মানুষ, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষের সাথে আপনার ওঠা বসা হয়, আপনার রিক্সাওয়ালার সাথে ওঠা বসা হয়, কিছু নারীর সাথে হয়, পুরুষের সাথে হয়। এনাদেরকে বিভিন্নভাবে সচেতনভাবে একটু খেয়াল করেন, যে কারণ ভোট তো সবাই দিবে এখানে, এই জন্য আপনাকে সবার কাছ থেকে মতামত নেওয়াটা জরুরি। আপনি চিন্তা করুন তো, এই গালিগালাজ, এই ট্যাগিং ফ্রেমিং তারা কিভাবে নেয়, কারটা কেমন, তাহলে দেখবেন মানুষ নিজেই একটা কথার উত্তর দিতে গিয়ে আরো দুটো কথা সুন্দরভাবে বলে দিচ্ছে। আপনি জিজ্ঞেস করুন 10 জন নারীকে, 5 জন নারীকে বা 3 জন নারীকে জিজ্ঞেস করুন তারা কি এরকম কোনো কিছু শুনেছে কিনা, তারা একটা উত্তর দিবে। পুরুষকে জিজ্ঞেস করুন, এর মধ্যে কিছু রিক্সাওয়ালাকে রাখুন, কিছু ধনী রাখুন, কিছু গরিব রাখুন, এভাবে যদি আপনি মোটের উপর 1 সপ্তাহে 50টা মানুষকেও গঠনমূলকভাবে জিজ্ঞেস করতে পারেন আপনার সার্কেলে, আপনি এর উত্তরগুলো পেয়ে যাবেন। আপনার ডিসিশন নিতে অনেকখানি সহজ হবে। কারণ যে অন্যকে ট্যাগিং, ফ্রেমিং, বুলিং, অন্যের পরনিন্দা, পরচর্চা, অন্যের ব্যাপার নিয়ে ব্যস্ত থাকে, সে কখনো নিজের ব্যাপারে মন দিতে পারে না, অন্যের ভালোর ব্যাপারে তখনও কথা বলতে পারে না। অতএব আপনি নিজে আপনার পরিবেশের কথা ভাবুন এবং বুঝে সিদ্ধান্ত নিন। 5ই আগস্টের পরে আমাদের ব্যাপক উচ্ছ্বাসা ছিল যে কোনো দলকে এই ট্যাগিং ফ্রেমিং এর রাজনীতিতে যাবে না, বরঞ্চ নিজেরা নিজের পলিসি, নিজের কথা মানুষকে বোঝার এবং ভোটারের মন জয় করার চেষ্টা করবে। সেই ব্যাপারটি তারা রক্ষা করতে পারেনি দুই দলই। অথচ দুই দলই ক্ষমতার অন্যরকম দাবিদার। অতএব জনগণকে আর বোকা ভাবার সুযোগ নেই। জনগণ এখন আওয়ামী লীগও বোঝে, আওয়ামী লীগ কেন চলে গেছিল সেটাও বোঝে, জনগণ এর আগে যারা শাসন করেছিল তাদের শাসনামল কেমন ছিল সেটাও জানে, জনগণ আগামী ভবিষ্যতে কি হতে পারে সেটাও আন্দাজ করতে জানে। কারণ শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, প্রত্যেক পরিবারে এখন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, স্নাতক পর্যায়ের স্টুডেন্টও খুঁজে পাওয়া যায়। মানুষের অর্থনৈতিক অবস্থার খানিকটা করে উন্নতি হচ্ছে, মানুষটা বুঝতে শিখছে, টেকনোলজি পৌঁছে গেছে মানুষের হাতে হাতে, মানুষজন মোবাইল এবং ইন্টারনেটের সহায়তায় অনেক কিছু দেখছে। অতএব বোঝা যাচ্ছে যে অনেক কিছুই আর আগের মতো ঘটবে না। একটা পরিবর্তনের বাংলাদেশ মানুষের মাঝে প্রবেশ করেছে। একটা পরিবর্তন, একটা
চেঞ্জ মানুষের জন্য অপেক্ষা করছে, মানুষ সেই ভোটাধিকার দেবার অপেক্ষায় রয়েছে। আর একটা কথা বলি শোনেন, মিছিল মিটিংয়ে বেশি লোক হওয়া মানেই ওই অঞ্চলে বেশি ভোট পাওয়া নয়। আপনারা যারা গুপ্ত সুপ্ত ট্যাগ দেন, আপনারা যারা চাঁদাবাজ টেন্ডারবাজ দেন, তাদের মনের ভিতরে আর একটা গুপ্ত চিন্তা আছে, সেটা হলো আমার ভোট কাকে দেব সেটা কেবল আমিই জানি। বিএনপির মিছিলে ধানের শীষের পক্ষে গলা ফাটিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মেরে আসতে পারে, দাঁড়িপাল্লার মিছিল মিটিংয়ে গিয়ে কথা বলে এসে ধানের শীষে ভোট দিয়ে তৃপ্তির হাসি দিতে পারে। অতএব জনগণকে বোকা ভাইবেন না। আর কামড়া কামড়ি যদি করেন বেশি, তাহলে জনগণ শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এই দুই দলকে পরিত্যাগ করে অন্য আরেক দলকে ভোট দিয়ে আসবে, যাকে তারা ভালো মনে করবে। আর না হলে ভোট কেন্দ্রেই যাবে না, পুরো সিস্টেমটার উপর থেকে তারা বিশ্বাস হারিয়ে ফেলবে। ভেবে দেখুন, সময় আর অল্প আছে। জনগণকে কাছে টানবেন ভালোভাবে, নাকি অন্য রকম ভাবে নিজেদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলবেন? তখন আর জনসংযোগ হবে না, জনবিচ্ছিন্নতা হবে। দি বাংলা পালসের আজকের আয়োজনে যারা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানিয়ে দিন, আপনাদের মত এলাকার নির্বাচনী পরিস্থিতি সম্পর্কেও আপনারা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।